আমাদের দেশে এমন কোনো রাজ্য নেই বললেই চলে যেখানে এমন সুন্দর গ্রাম্য পরিবেশ নেই। ভৌগোলিক অবস্থান অনুযায়ী দৃশ্য একটু আলাদা হলেও প্রত্যেকটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। বরঞ্চ যেখানে একটু সভ্যতার নামে বড় বড় বাড়ি, কলকারখানা ইত্যাদি কংক্রিটের জঙ্গল গড়ে উঠেছে, সেখানে প্রাকৃতিক সৌন্দর্য হারিয়েছে। প্রকৃতিগতভাবে আলাদা হলেও লোভ, লালসা, হিংসা ইত্যাদি মানুষের ব্যাধি গ্রাম শহর কোথাও বাদ নেই। উপর উপর প্রাকৃতিক সৌন্দর্য দেখে বোঝার উপায় নেই এখানেও কত সমস্যা। দেশের পূর্ব সীমান্তে একটা গ্রাম শিমুলতলি। পাহাড়ে ঘেরা অপরূপ সুন্দর এই গ্রামে এটা বিকাশের বাড়ি। স্ত্রী রনিতাকে নিয়ে এই বাড়িতে থাকে। বছর দুয়েক আগে তার বিয়ে হয়েছে। ছোটবেলায় বাবা মাকে হারানো বিকাশ খুব পরিশ্রমী। ছোটবেলা থেকেই অনেক পরিশ্রম করে বড় হয়েছে। পয়সার অভাবে বিকাশকে কত কিছুই না কাজ করতে হয়েছে। বছর পাঁচেক আগেও লোকের চালের আড়তে কাজ করত। পরিশ্রমী বিকাশ একদিন নিজেই একটা চালের আড়ত করে ফেলেছে এই বেলপাহাড়িতে। এখন ব্যবসাটা ভালোই চলছে। ঘরের দেওয়ালে ঠাকুরের সিংহাসন। প্রতিদিন সকালে বিকাশ স্নান সেরে ধূপ বাতাসা দিয়ে পুজো করত। ঠাকুরের প্রতি তার ভীষণ ভক্তি। তার যা কিছু উন্নতি এই ঠাকুরের জন্যই, এটাই সে মনে করত। ঠাকুরকে পুজো না দিয়ে নিজে কিচ্ছু খেত না। পুজো হয়ে গেলে তবেই খেতে বসত। রনিতা সকাল সকাল উঠে রান্না করে নিত। বিকাশ ভাত তরকারি খেয়েই আড়তে যেত। দুপুরে আর বাড়ি আসতো না। বিকাশ সাইকেল নিয়ে বের হওয়ার সময় রনিতা সাইকেলের পিছন দিকের কেরিয়ারে টিফিন দিয়ে দিত দুপুরের খাওয়ার জন্য। আসলে শিমুলতলি থেকে বেলপাহাড়ি অনেকটা রাস্তা, প্রায় 8 কিলোমিটার। সাইকেলে বিকাশের প্রায় আধ ঘন্টা সময় লাগতো। তাই সকালবেলা এতটা রাস্তা সাইকেল চালিয়ে আবার দুপুরবেলা খেতে আসা সম্ভব ছিল না। সন্ধ্যাবেলা আড়ত বন্ধ করে বিকাশ বাড়ি ফিরে আসতো। অনেকটা পথ এই রকম ফাঁকা মাঠ ছিল। টাকা পয়সা নিয়ে রাত করে একা একা আসাটা নিরাপদ ছিল না। একদিন সকালবেলা রনিতা বিকাশকে বলল, আচ্ছা, তুমি প্রতিদিন এতটা রাস্তা সাইকেল নিয়ে যাতায়াত করছো, তাতে তোমার অনেক কষ্ট হয়, আবার অনেক সময় নষ্টও তো হয়। তাই বলছিলাম আমাদের একটা মোটর সাইকেল কিনলে হয় না? বলো কি, মোটর সাইকেল? আগে তো পায়ে হেঁটেই যাতায়াত করতাম, এখন তো তাও সাইকেল হয়েছে। আর মোটর সাইকেল চালানোর খরচাটা জানো কত টাকার পেট্রোল খরচা হয়? তা তোমার ধারণা আছে নাকি? তাছাড়া মাঝে মাঝে গ্যারেজে যেতে হবে, আজ এটা হয়েছে কাল ওটা হয়েছে। মোটর সাইকেল চাপাটা একটা বিলাসিতা। মোটেই এটা বিলাসিতা নয়, এটা তুমি প্রয়োজনে কিনবে। প্রয়োজন ছাড়া শুধুমাত্র আনন্দের জন্য অনেক খরচ করাটাকে বিলাসিতা বলে। তোমার কত সময় বাঁচবে বলো তো? কত সময় বাঁচবে? দরকার পড়লে দুপুরে ভাত খেতে বাড়িতে আসতে পারবে, আড়তে বসে ঝিমোতে হবে না। দুপুরবেলা তো আড়তে কেউ তেমন আসে না। তাছাড়া আমার বাপের বাড়ি যাওয়ারও কত সুবিধা হবে বলো তো? বাস, ট্রেন, অটো করে কত সময় লেগে যায়। মোটর সাইকেল হলে 1 ঘন্টাতেই আমরা চলে যেতে পারবো। তাই মোটর সাইকেলটা আমাদের কত দরকার বলো তো? ঠিক আছে ভেবে দেখবো এখন। তারপর খেয়ে দিয়ে প্রতিদিনের মতো বিকাশ সাইকেলে করে বেলপাহাড়িতে নিজের আড়তে চলে গেল। আজ বৃহস্পতিবার। বেলপাহাড়ির পুরো মার্কেটটা প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই বিকাশ বাড়িতেই আছে। সকালবেলা জলখাবার খাওয়ার পর হঠাৎ করে রনিতাকে বলল, ভাবছি একটা মোটর সাইকেল কিনেই নি, কি বলো? হ্যাঁ, কিনেই নাও। আমি তো সেটাই বলছিলাম। ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছো, বলতে নেই ভগবানের কৃপায় এখন আমাদের আয় উপায় খারাপ নয়। যেটা দরকার সেটা না নিলে হয়। কিন্তু তুমি তো বলেছিলে মোটর সাইকেল চালাতে জানো না। আগে শিখে তারপর কিনবে, নাকি একেবারে কিনে এনেই শিখবে? মাথায় যখন একবার ঝোঁক চেপেছে তখন কিনেই ছাড়বো। মোটর সাইকেল চালানো কি এমন ব্যাপার যে সাইকেল চালায় সে একটু চেষ্টা করলে মোটর সাইকেলও চালাতে পারবে। ভাবছি রাখহরিকে কদিন চালিয়ে আড়তে নিয়ে যেতে বলবো, বুঝেছ? ব্যাটার নিজের চাল চুলো না থাকলে কি হবে? 2 চাকা 4 চাকা সব চালানো শিখে গেছে। তাহলে আজই একবার রাখহরিকে বলে রাখো। ও কখন কোথায় থাকে তার তো কোনো ঠিকই নেই। আজ বাড়িতে আছো, অন্যদিন তো সময়ই পাবে না। কথায় বলে শুভস্য শীঘ্রম।
একদম দেরি করা যাবে না। আমি এখনই যাব, ওকে পেলে কথা বলে নেব, তারপর একবার ক্লাবে যাব। বলাই, স্বপন, রবি, চন্দন, ওদের সবাইয়ের মোটরসাইকেল আছে। ওদের সঙ্গে আলোচনা করতে হবে কোনটা ভালো হবে, দাম আয়ত্তের মধ্যে থাকতে হবে, পেট্রোল খরচার ব্যাপার একটা আছে, কোনটার ইঞ্জিন খুব ভালো। ওদের তো অনেক অভিজ্ঞতা, একটু আলোচনা করতে হবে আর কি। ঠিক আছে, তবে তাই যাও। কিনতে যখন হবেই তখন দেরি করে লাভ নেই। বিকাশ আর দেরি না করে প্রথমে রাখহরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কোনটা কিনবে সেটা ভালো করে আলোচনা করেই ঠিক করবে। শুধু ডুমডুম করলেই হবে না, দেখতেও যেন ভালো হয়, আর পিছনে যেন ভালো করে আমি বসতে পারি। হ্যাঁ গো হ্যাঁ, সব কিছু আলোচনা করেই ঠিক করব। এই জায়গাটা শিমুলতলি গ্রামের পশ্চিম দিক। গ্রামের অন্যান্য জায়গার তুলনায় অনেক নির্জন। জায়গাটায় ঘরবাড়ি অনেক কম, লোকজনও তেমন একটা থাকে না। যে কটা ঘরবাড়ি আছে তার মধ্যেও অনেক ঘর পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বছর 5 হলো এমনই একটা পরিত্যক্ত ঘরের মালিক রাখহরিকে থাকতে দিয়েছে। ঘরটা সারাই করে পরিষ্কার করে রাখহরি থাকতে শুরু করেছে। ও একাই থাকে। আসলে রাখহরির এই গ্রামে নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। তার কোথায় বাড়ি, তার আর কে কে আছে সেসব সে নিজেও বলতে পারে না, আর কেউ জানেও না। আজ থেকে বছর 30 আগেকার কথা। সে বছর সারা দেশেই অনেক বৃষ্টিপাত হয়েছিল, স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। কোনো কোনো অঞ্চলে তো বর্ষার সময় টানা বৃষ্টিপাত হয়েছিল অনেক দিন ধরে, কিছুতেই থামছিল না। মানুষজন খুব দরকার ছাড়া বাইরেও বেরোচ্ছিল না। তবে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছিল দেশের পূর্বাঞ্চলে, তার মধ্যে এই শিমুলতলিও ছিল। এই গ্রাম ও তার আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক বৃষ্টি হয়েছিল। শিমুলতলিতে কোনো নদী না থাকলেও আশেপাশের নদীগুলোতে জল বাড়তে লাগলো। একে তো টানা বৃষ্টির জল, তার উপর আশেপাশের খাল নালা থেকে হু হু করে জল এসে নদীতে মিশতে লাগলো। তাতে যা হওয়ার তাই হলো, নদীর জল বাঁধ ভেঙে গ্রামের ভিতরে ঢুকে পড়ল। গ্রামের লোকজন বাড়ি ঘর ছেড়ে যে যেদিকে পারল ছুটে পালাতে লাগলো। তারপর আস্তে আস্তে কত গ্রাম জলের তলায় চলে গেল। কত ঘর বাড়ি গাছপালা জলে ডুবে গেল। কেউ কেউ উঁচু কোথাও চলে গিয়ে প্রাণ বাঁচালো। আবার কত প্রাণ বন্যার জলে ডুবে মারা গেল, তার কোনো হিসাব রইল না। গ্রামে মনসা নামে এক জেলে বাস করত। যত বৃষ্টি হয় ততই তার মাছ ধরার নেশা চেপে যায়। এই বৃষ্টির মধ্যেই সে মাছ ধরতে বেরিয়েছিল। গ্রামের একদম শেষ প্রান্তে একটা খাল ছিল। মনসা সেই পথেই হাঁটা দিল। প্রচণ্ড বৃষ্টিতে গ্রামাঞ্চলে বিভিন্ন জমা জল বইতে থাকে বিভিন্ন দিকে। বিশেষ করে নদী নালা খাল বিলে জলের স্রোত তৈরি হয়, আর তাতে মাছেদের লম্ফঝম্প বেড়ে যায়। এই সময় খুব সহজেই অনেক মাছ ধরা যায়। সেই লোভেই মনসা খালের দিকে হেঁটে যাচ্ছিল। খালের পাড়ে এসে মনসা অবাক হয়ে গেল, এত জল! এতে তো মাছ ধরা খুব মুশকিল। আসলে বন্যার জল খালে এসে পড়েছিল। মাছ ধরা যাবে কি না তা ভাবতে ভাবতে মনসা কিছু একটা দেখে অবাক হয়ে গেল। একটা গাছের গুঁড়ি খালের জলে ভেসে যাচ্ছিল, আর সেই কাটা গুঁড়িটার ওপর একটা বাচ্চা ছেলে উপুর হয়ে পড়েছিল। জাল ঝাঁকা ফেলে রেখে অচৈতন্য বাচ্চা ছেলেটাকে কাঁধে চাপিয়ে মনসা তড়িঘড়ি বাড়ির পথে রওনা দিয়েছিল। কোথা থেকে কিভাবে বাচ্চাটা এলো সেটা মনসা বুঝতে পারেনি, কিন্তু এটা বুঝতে পেরেছিল যে বাচ্চাটিকে এক্ষুনি শুশ্রূষা না করলে বাঁচানো যাবে না। কয়েক মাসের মধ্যেই মনসার আদর যত্নে বাচ্চাটা চনমনে হয়ে উঠল। খেতে খুব ভালোবাসতো। সাধারণ কোনো বাচ্চার তুলনায় একটু বেশিই খেয়ে নিত। মনসা বাড়িতে একাই থাকতো। মাছ ধরে যা উপায় হয় তাতে তার অভাব ছিল না, তাই বাচ্চাটাকে খাওয়াতে সে কার্পণ্য করতো না। পাড়াপড়শিদেরও ছেলেটার প্রতি খুব উৎসাহ ছিল। কথায় বলে রাখে হরি মারে কে। বাবা মা পাড়া প্রতিবেশী হয়তো বানের জলে ভেসে গিয়ে মরেই গেছে, বাচ্চাটা কি আশ্চর্যভাবে বেঁচে গেছে বোঝো। ওর নাম যখন কেউ জানেই না, তাহলে রাখো হরি রাখবি। রাখে হরি থেকে রাখো হরি, বুঝলি? ঠিক আছে কাকা,
আজ থেকে ওর নাম রাকহরিই থাকবে। কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না। কয়েক বছর পরেই মাত্র দুদিনের এক অজানা জ্বরে মনসা মারা গেল। রাকহরি আর অত ছোট নেই। আশ্রয়দাতা মনসার মৃত্যুতে সে খুব কষ্ট পাচ্ছে, তাই ছলো ছলো চোখে দুয়ারে বসে থাকত। কখনো বা গ্রামের রাস্তার পাশে তেঁতুল গাছের তলায় চুপ করে বসে থাকে। গ্রামের লোকজনেরও দেখে খারাপ লাগে। সবাই বিভিন্নভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। যে যখন পারে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে খেতে দেয়। রাতে আর কখনোই রাকহরি মনসার ঘরে ফিরে যেত না। ঘরটা ফাঁকাই পড়ে থাকত। কারো দুয়ারে, রান্নাঘরে বা কারো গোয়াল ঘরে শুয়ে ঘুমাতো। বিনিময়ে গ্রামের বিভিন্ন লোকের কাজ করে দিত। কখনো কারো বাজার থেকে বাজার করে এনে দিত। কোনো কোনো দিন কারো গরুগুলো মাঠে নিয়ে গিয়ে চড়িয়ে নিয়ে আসতো। তারপর 15 বছর পরও রাকহরি গ্রামের লোকেদের নানা রকম কাজ করে দেয়। কোনো কাজ পারে না এমন প্রায় নেই। গাছে ওঠা থেকে মাঠে চাষ করা, মাছ ধরা, ঘরবাড়ি মেরামত করা, এমনকি যে কোনো 2 চাকা 4 চাকা গাড়িও চালাতে সে সিদ্ধহস্ত। গ্রামের যে কারো যে কোনো কাজের মুশকিল আসান এই রাকহরি। কিরে রাকহরি, বসে আছিস? একটা দরকারে তোর কাছে এলাম। হ্যাঁ বিকাশ দা, বলো কি দরকার? প্রতিদিন সাইকেলে আরও যেতে আসতে অনেকটা সময় লেগে যাচ্ছে, বুঝলি? রাস্তাটা তো কম নয়, তাই ভাবছি একটা মোটরসাইকেল কিনবো। আমি তো চালাতে জানি না, তাই যদি কটা দিন আমাকে চাপিয়ে নিয়ে যাস আর নিয়ে আসিস তাহলে ভালো হয় আর কি। পারবি তো আমাকে চাপাতে? কি যে বলো বিকাশ দা, কালটুদা শ্বশুর বাড়ি থেকে 2 বস্তা আলু আর একবার গিয়ে 2 বস্তা ধান সব নিয়ে চলে এলাম কালটুদার বাইকটা করে, এই তো কদিন আগে। আর তোমাকে চাপিয়ে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে, ঠিক সময় তোকে খবর দেবো। হ্যাঁ, তখন যাস কিন্তু। হ্যাঁ গো, চিন্তা নেই, ঠিক যাও। বাইক চালাতে আমার দারুণ লাগে, আমার নতুন বাইক। আমি যাব না, সেটা হয় না। পরের সপ্তাহে একদিন বিকাশ বন্ধুবান্ধবদের পরামর্শে একটা বাইক কিনে নিয়ে এলো। রাকহরি বলল, কি বৌদি, খুশি তো? বাইক পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। আমি আর কি বুঝি, তোমরা সবাই মিলে যখন এটা পছন্দ করেছো তখন ভালোই হবে। গাড়ি নিয়ে কোনো কথা হবে না, একদম রাজা গাড়ি। মাইলেজটা একটু কম হবে, কিন্তু চালিয়ে আরাম আছে। হেভি ইঞ্জিন। তবে 5 হাত করলে হবে না বিকাশ, গাড়িটা যত্ন করতে হবে। কিন্তু প্রথম প্রথম তুই যেমন ভেবেছিস রাকহরি চালাক, ওর হাতটাও তো খারাপ নয়। বিকাশ দা, পার্টিটা তাহলে কবে দেবে? দাঁড়া, এই তো সবে বাড়িতে কিনে নিয়ে এলাম, সব হবে সব হবে। পরদিন থেকে বিকাশ বাইকটা নিয়ে আড়তে যাওয়া শুরু করলো। রাকহরি চালানোর জন্য সামনে বসলো আর বিকাশ বসলো পিছনের সিটে। ঠিক করে বসেছে তো? চালাই? হ্যাঁ চালা। আস্তে চালাবি, বেশি জোরে চালানোর দরকার নেই। রাস্তার গর্তগুলো খেয়াল করবি। বাইকে করে আড়তে যাওয়া আসার সময় অনেক কম লাগছে, তাই বিকাশ এখন সকালবেলা খাবার নিয়ে যায় না, দুপুরে বাড়ি এসে খেয়ে যায়। বিকাশকে আড়তে পৌঁছে দিয়ে রাকহরির কোনো কাজ নেই, গাছতলাতে বসে থাকতো। আবার বিকাশ যখন বাড়ি যাবে তখনও চালিয়ে নিয়ে যাবে বলে অপেক্ষা করত। একদিন বিকাশ বলল, দেখ রাকহরি, আমি কি বলছি, তুই চুপচাপ বসে না থেকে এই সময়টা আড়তের কাজে লেগে যা। আমার এমনিই লোক লাগবে, আর তোরও ভালো হবে, আর একটু বেশি পয়সা পাবি। ঠিক আছে? ঠিক আছে, বলো কি করতে হবে। সকালবেলা রাকহরি ঠিক সময়ে চলে আসতো। বিকাশ দা, ও বিকাশ দা, হলো তোমার? রনিতা ঘর থেকে বেরিয়ে এসে বলল, একটু দাঁড়াও, তোমার দাদা টিফিন করছে। আজ ঠাকুরকে জল দিতে একটু দেরি হয়ে গেছে। আমরা কেউ ঠাকুরকে জল না দিয়ে মুখে কিচ্ছু তুলি না। তোমার দাদা বেরিয়ে গেলেই আমি স্নান সেরে ঠাকুরকে জল দিয়ে তারপর খাবো, বুঝেছ? হ্যাঁ, কি বলো গো, ঠাকুরকে পুজো না করে তোমরা খাবার খাও না? তোমাদের কি ভক্তি গো। বিকাশের টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর প্রতিদিনের মতো বাইকে করে আড়তে যাওয়ার জন্য বাইকের পিছনে বসলো। ঠিক করে বসেছে তো? চালাই? হ্যাঁ চালা।
রোজকার মতো একদিন রাখহরি বিকাশের বাড়ি এসে দেখল রনিতা দুয়ারে একটা বাটিতে খাবার নিয়ে বসেছে। কি ব্যাপার গো বৌদি, তুমি তো দাদা বেরিয়ে যাওয়ার পর চান করে ঠাকুরকে পুজো করে তারপর তো জল খাবার খাও, আজ সকালে খাচ্ছ? দাদা কি করছে? তোমার দাদা ঠাকুরকে জল দিচ্ছে, হয়ে যাক তারপর খেয়ে আসছে। আমার কথা আর বলো না, কদিন ধরেই গ্যাস অম্বল হচ্ছিল, সারাদিন খেতেই পারছিলাম না, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল। কাল অভয় ডাক্তারকে দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছে আর বলেছে সকালের দিকে অতক্ষণ খালি পেটে থাকা যাবে না, তাই বাধ্য হয়েই 4টি খেয়ে নিচ্ছি। ও তাই? কিন্তু তোমরা যে নিজেরা না খেয়ে দিয়ে ভক্তি করে ঠাকুরকে পুজো করো, তার জন্য পেট খারাপ হয়ে গেল, ঠাকুর কিছু করলো না? এই চুপ, একদম ফালতু কথা বলিস না। গাড়ির টুল বক্সে ছেঁড়া কাপড়টা আছে, নিয়ে গাড়িটা মোচ। একদিন দুপুরে খাওয়ার সময় রনিতা বিকাশকে বলল, আচ্ছা কি ব্যাপার বলো তো, আমি কদিন ধরেই লক্ষ্য করছি তুমি কেমন মন মরা হয়ে আছো, রাতে ভালো করে ঘুমাচ্ছ না, যখন তখন উঠে বসে আছো, কি সকাল কি দুপুর কি রাত্রি, কখনো দেখছি না ভালো খাওয়া দাওয়া করছো, সব সময় খাওয়া সম্পূর্ণ না করেই উঠে পড়ছো, কি হয়েছে বলবে? আরে সেরকম কিছু নয়, একটু ব্যবসার ওঠানামা আর কি। ব্যবসা মানেই ভালো মন্দ মিশিয়ে থাকবে, অন্য কোনো বিষয় হলে না হয় তোমার সঙ্গে একটু আলোচনা করতাম। এসব ব্যবসার ব্যাপারে তোমাকে কি বলি বলো তো? এ আবার কি কথা, ব্যবসার ব্যাপার বলে আমাকে কিছু বলবে না? তুমি ভুলে যেও না, আমিও একজন ব্যবসায়ী পরিবারের মেয়ে। 3 পুরুষ ধরে আমাদের গহনার বাক্স তৈরির ব্যবসা। বাবা কাকার কাছে এখনও 15 লোক কাজ করে। তল্লাটে এমন কোনো সোনার দোকান নেই যেখান থেকে আমাদের অর্ডার আসে না। বলেই দেখো না, নিজের বউয়ের সঙ্গে আলোচনা করবে না তো আর কার সঙ্গে আলোচনা করবে? আরে তোমাকে তো বলেছিলাম আমার আড়তের কাছাকাছি আরও একটা আড়ত হয়েছে, এখন আরও একটা চালের দোকানও হয়েছে। খদ্দের পাতি অনেক কমে গেছে, আগের মতো আর বেচাকেনা হচ্ছে না। এইভাবে কমতে থাকলে ভবিষ্যৎ কি? কত কষ্ট করে টাকা জমিয়ে আড়তটা কেনা, ওটা ছাড়া তো আমার আর কিছু নেই। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি একটা কাজ করতে পারো, ওরা মানে ওই আড়তদার আর দোকানদার কে কোন চালটা কত দামে বিক্রি করছে সেটা প্রতিদিন গোপনে খোঁজ লাগাও। তুমি ওদের দুজনের থেকেও কিছুটা কম দামে চাল বিক্রি করো, দেখবে সামান্য কম দাম পেলেও লোক ছুটে আসবে। আরে যখন আড়তটা হলো তখন তো দাম কমিয়ে কোনো রকমে সামাল দিয়ে চালাচ্ছিলাম, আর কত কম করব বলো তো? আর কত লাভের মার্জিন কমাবো? খরচা তো দিন দিন বাড়ছে নাকি? নেপাল আর বিষ্ণু গত মাসেই মাইনে বাড়ানোর কথা বলেছিল, কোনো রকমে বুঝিয়ে রেখেছি। একটা লোক বেরিয়ে গেলে বিশ্বস্ত আর একটা লোক পাওয়াও খুব মুশকিল, কোন দিকে যে যাই। সেদিন বৃহস্পতিবার, আড়ত বন্ধ, বিকাশ বাড়িতেই আছে। রনিতা বিকাশকে বলল, আমি একটা কথা ভাবছিলাম, তুমি বলেছিলে না লাভের মার্জিন আর কমাতে পারবে না, কমালে তোমার ব্যবসা চালানো মুশকিল হবে, আবার তোমায় প্রতিযোগিতায় টিকেও থাকতে হবে। আমি যেটা ভেবেছি সেটা করলে সমাধান হতে পারে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। চালে কাঁকড় মেশাও, বুঝলে? কি বলো, চালে কাঁকড় মেশাবো? এ তো চরম পাপ হবে। দেখো, ব্যবসা করতে গেলে ওসব পাপ টাপ নিয়ে ভাবলে চলবে না, ব্যবসার খাতিরে এসব করতেই হয়, তাহলে আর ঠাকুরকে এত ডাকাডাকি কেন করা হয়? বলবে ব্যবসার জন্য এসব করতে হচ্ছে, ক্ষমা করে দিও। আমাদের বাড়িতেও তো দেখতাম ওয়েস্ট পেপারগুলোকে কিভাবে প্যাকেটে একটু একটু করে মিশিয়ে দেওয়া হতো। আমিও একদিন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাপি এতে পাপ হবে না? তখন বাপি বলেছিল, না রে মা, ব্যবসার ব্যাপারে এসবে পাপ হয় না। রনিতার কথাগুলো শুনে বিকাশ অনেক কিছু ভাবতে লাগলো। প্রস্তাবটা এখন তার কাছে অনেক লোভনীয় লাগছে। প্রতি বস্তায় 2-4 কেজি মেশালেই কেল্লা ফতে। তখন দামটা অনেক কমিয়ে দিলেও লাভ কমবে না, বরঞ্চ বাড়বে। কাঁকড় কোথায় পাওয়া যায় সেটাও সে জানে। দিন কয়েক পরের ঘটনা। বিকাশ রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। সন্ধ্যা থেকেই এই এলাকাটায় লোকজন কমতে থাকে। রাতের দিকটায় এদিকে কেউ প্রায় আসেই না। সেই সুযোগটাই বিকাশ নিচ্ছিল। কর্মচারীরা সব চলে গেছে, খরিদ্দার ছিল না। আড়ত বন্ধ করা পর্যন্ত রাখহরি থাকে।
একসঙ্গেই বাড়ি যায়। কিন্তু আজ রাঘহরিকে সন্ধ্যের পর তাগাদায় পাঠিয়ে দিয়েছে, অন্যদিন বিকালে যায়। এখন বিকাশ বেশ কয়েকটা বস্তা খুলে গোপনে চালের মধ্যে কাঁকড় মেশাতে ব্যস্ত হয়েছে। বাড়ি ফিরে খেতে বসে বিকাশ বলল, আজ চালে কাঁকড় মেশানো শুরু করলাম। বেশি নয়, 15 বস্তাতে 2-1 কেজি করে মিশিয়েছি। প্রতিদিন অল্প অল্প করে মেশাতে হবে, কারণ বেশি সময় পাওয়া যাবে না, বুঝেছ? তুমি যখন কাঁকড় মেশাচ্ছিলে তখন রাঘহরি কোথায় ছিল? দেখতে পাইনি তো। আর চাল দেখলে কাঁকড় বোঝা যাবে না? রাঘহরিকে তাগাদায় পাঠিয়ে দিয়েছিলাম, আর কাঁকড়গুলো চালের সঙ্গে মেশানোর পর দেখে বোঝার উপায়ই নেই। চালের মতোই দেখতে। হরিনাথপুর থেকে নিয়ে এসেছি। ওই গ্রামেই কাঁকড় তৈরি করা হয়। কয়েকটা পরিবারের তো কাঁকড় তৈরি করাটাই জীবিকা। হ্যাঁ, বলো কি? কাঁকড় তৈরি করাটাও লোকের ব্যবসা? তার মানে তুমি একা নয়, কত লোকই না চালে কাঁকড় মেশায়। 1 কেজি কাঁকড়ের দাম 7 টাকা, আর 1 কেজি চালের দাম গড় 45 টাকা। মানে 1 কেজি কাঁকড় চালের সঙ্গে মেশাতে পারলেই প্রায় 38 টাকা নিট প্রফিট। এই হিসেবটাই বিকাশকে অতি উৎসাহিত করেছে। তাই প্রতিদিনই একটু অন্ধকার হতেই রাঘহরিকে তাগাদায় পাঠিয়ে চালে কাঁকড় মেশানোর কাজ চলল, এবং দিন দিন আরও বেশি বস্তাতে। এই সঙ্গে সঙ্গে বিকাশের ঠাকুরের প্রতি ভক্তিও বাড়তে লাগলো। আগে মিনিট 10-এ পুজো হয়ে যেত, এখন আধ ঘন্টাতেও পুজো শেষ হতে চায় না। ক্ষমা করে দিও মা, যা কিছু করছি ব্যবসার জন্যই করছি। যদি এটা অন্যায় হয় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তোমাকে সোনার নথ গড়িয়ে দেব মা। মা গো মা। বিকাশ চালের দাম অন্য আড়ত আর দোকানের দামের থেকে অনেক কম করে দেওয়ার জন্য এখন অনেক খদ্দের হতে আরম্ভ করেছে। লাভের পরিমাণও বেড়ে গেছে, তাই বিকাশ খুব খুশি। কিন্তু একদিন একটু হিসাবের গণ্ডগোল হয়ে গেল। বিক্রি বেড়ে যাওয়ার জন্য এখন বিকাশকে অনেক বেশি বস্তাতে কাঁকড় মেশাতে হয়। বস্তা খুলে কাঁকড় মিশিয়ে আবার বস্তা বেঁধে রাখতে বেশ অনেকটাই সময় লাগে। আজ কাজ শেষ করার আগেই রাঘহরি তাগাদার কাজ সেরে ফিরে পড়েছে, এবং দেখেও ফেলেছে যে বিকাশ অন্ধকারে চুপিসারে চালের সঙ্গে কাঁকড় মেশাচ্ছে। কি ব্যাপার গো বিকাশদা, এসব কি করছো? চালে কাঁকড় মিশাচ্ছ? এটা তো পাপ কাজ। বিকাশ প্রথমে অপরিস্থিতির মধ্যে পড়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, এই ফালতু বকিস না, ব্যবসার জন্য এইটুকু করতেই হয়। এই শোন, তুই আবার যেন 5 কান করিস না। তোকে বিশ্বাস করে আমার আড়তে কাজে নিয়েছে, কিন্তু সেটার মর্যাদা দিস। এমনি ভেবেছি সামনের মাস থেকে তোর একটু মাইনেটা বাড়িয়ে দেবো। আমাকে আর কাউকে বলতে হবে না, এমনি লোকের জিনে যাবে। পাপ কখনো লুকিয়ে রাখা যায় না গো বিকাশদা। সেদিন রাতে বাড়ি ফিরে বিকাশ রনিতাকে বলল যে চালে কাঁকড় মেশানোটা রাঘহরি দেখে ফেলেছে। রনিতা আর বিকাশ দুজনেই একটু চিন্তায় পড়ল। রাঘহরি যা ঠোঁটকাটা, লোককে না বলে বেড়ায়। পরদিন সকালে সময় মতো রাঘহরি এসে হাজির হলো। রনিতা তখন দুয়ারে মুড়ি খেতে বসেছিল। কি গো বৌদি, দাদা নিশ্চয়ই ঠাকুর পুজো করছে। বেশি করে পুজো করতে ভালো, ঠাকুর যেন সব পাপ সাফ করে দেয়। এসব কি বলছো? ঠাকুর পুজো নিয়ে এইভাবে মোটেই মজা করতে নেই। তোমার দাদা শুনতে পেলে ভীষণ রাগ করবে। একদম চুপ থাকো। আমাকে চুপ করিয়ে কি লাভ হবে? লোককে ঠকিয়ে কিছুদিন ব্যবসা রমরমা হতে পারে, কিন্তু বেশি দিন নয়। লোকে বলে না, সততাই ব্যবসার মূলধন। তোমরা মজা বুঝবে। তোমার না খুব বাজে ব্যবহার হয়ে গেছে। অকৃতজ্ঞ বলতে যা বোঝায় তুমি ঠিক তাই। তোমার দাদা তোমার জন্য কত ভাবে। গতকালকেই তোমার মাইনে বাড়ানোর কথা বলছিল। তোমার মধ্যে কোনো আনুগত্য দেখছি না, শুধু বড় বড় কথা বলে আমাদেরকে জ্বালিয়ে দিচ্ছ। তোমার লজ্জা হওয়া উচিত। আমার কেন লজ্জা হবে বৌদি? আমি তো আর কোনো অন্যায় কাজ করিনি, বরঞ্চ তোমাদের লজ্জা হওয়া উচিত। এত অন্যায় করে কি করে ঠাকুরের কাছে দাঁড়াও আর হাত জোর করে মাফ করে দিতে বলো, তাই ভাবছি। অন্যায় করো আর ঠাকুরকে বলো মাফ করে দিতে। এ কেমন কথা রে বাবা? আমার কথায় খুব রেগে যাচ্ছ, তাই না? কথায় বলে উচিত কথা গরম জল। এই তুই কি ভেবেছিস রে?
আমাদের কাছে কাজ করবি, আবার আমাদেরই আজে বাজে কথা বলবি? তোর এত বড় সাহস! তুই আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এত কথা বলবি? তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তোকে আর আমাদের কাছে কাজ করতে হবে না। তুই এই মাসে যে কদিন কাজ করেছিস তার একটা পয়সাও দেবো না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বিকাশের আচরণে রাখহরি থতমত খেয়ে যায়। বিকাশ এতটা রেগে যাবে সে ভাবতে পারেনি। কি বলবে ভেবে পাচ্ছিল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। তারপর দরজার দিকে এগিয়ে গেল। রাখহরি বাড়ির পথে হাঁটা দিল। বিকাশ আর রনিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রতিদিন রাখহরি বাইকটা চালায়। বিকাশ সেভাবে এখনো চালানোটা শেখেনি, তাই আজ বিকাশ আবার সাইকেলেই যাচ্ছে। রনিতা তাড়াতাড়ি রান্না করে বিকাশকে দিয়ে দিয়েছে। আজ আগের মতো আর দুপুরে খেতে আসবে না। মাত্র 6 মাসের ব্যবধানে বিকাশের চালের আড়তের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সারা দিনে 1-2 খদ্দের আসে, তাও বেশিরভাগ ধার বাকিতে। আগে বস্তা বস্তা চাল লাটানো থাকতো, এখন কয়েক বস্তাও শেষ হতে চায় না। বিকাশ সব কর্মচারী ছাড়িয়ে দিয়েছে, এখন একাই বসে থাকে খদ্দেরের আশায়। লোভ খুব তাড়াতাড়ি মানুষকে অমানবিক করে তুলতে পারে, আবার কত তাড়াতাড়িই না এই মানুষের জীবনে দুর্দিন নেমে আসে। যেমন বিকাশ আর রনিতা, এখন আর তাদের একটুও সুখ নেই। বাজারে ধার হয়ে যাচ্ছে, অত বড় আড়ত থাকতেও সংসার চালানো দায় হয়ে যাচ্ছে। গত মাসে বাইকটাও বিক্রি করে দিয়েছে। এত করে চেষ্টা করছি, তাও খদ্দের আসছে না। মাঝে মাঝে রাস্তায় নেমে আমার যারা বাঁধা খদ্দের ছিল তাদের কাউকে দেখতে পেলেই দোকানে আসতে বলছি। কেউ বলছে বাড়িতে চাল অনেকটা মজুদ আছে, কেউ বলছে শ্বশুর বাড়ি থেকে চাল পাঠিয়েছে, কেউ কেউ তো আমাকে না দেখার ভান করে চলে যাচ্ছে, কেউ আমাকে দেখলেই অন্য রাস্তা ধরছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। মার্কেটে একবার বদনাম হয়ে গেলে যা হয় সেটাই হচ্ছে। আমাদের চালে কাঁকড় মেশানোটাই ভুল হয়েছিল। প্রতিযোগিতা হলেও ব্যবসার অবস্থা তো এতটা খারাপ হয়নি। চুপ করো, এখন তুমি এসব কথা বলছো, তখন তো অন্য কথাই বলেছিলে। চালে কাঁকড় মেশানোর কথাটা তো তুমিই বলেছিলে। তুমি ব্যবসায়ী পরিবারের মেয়ে, তোমার ব্যবসা সম্বন্ধে নাকি অনেক জ্ঞান আছে, তখন এসব কথা বলেছিলে। প্রথমে আমি ব্যবসার ব্যাপারে তোমাকে জড়াতেই চাই, তোমার জেদাজেদিতেই বলেছিলাম। তখন কেন যে তোমার কথা শুনতে গেলাম, ব্যবসার ভবিষ্যতের কথা ভেবে তখন চিন্তায় পড়ে যাচ্ছিলাম। আর এখন ভবিষ্যৎ তো ছেড়েই দাও, বর্তমানে কেমন করে চলবে সেটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক বলেছ, আমার অনেক দোষ ছিল। বাবা কাকাদের ব্যবসার 2-4 কথা শুনে তোমাকে পরামর্শ দেওয়া ঠিক হয়নি। ব্যবসার ভিতরে ঢুকলে বোঝা যায় কত ধানে কত চাল। ভাবছি একবার প্রজ্ঞানন্দ দাদুর কাছে যাব, উনি যদি কোনো উপায় বলে দিতে পারেন। তোমাকে একবার ওনার কথা বলেছিলাম। আমার এক দুঃসম্পর্কের দাদু মায়াচর গ্রামের এক নিরিবিলি অঞ্চলে থাকেন। পণ্ডিত মানুষ, বিয়ে থা করেননি, সারাটা জীবন পড়াশুনো করেই কাটাচ্ছেন। অনেক ছোট ছোট ছেলে মেয়ে যাদের কেউ কোথাও নেই, তাদেরকে বড় করেছেন। আমিও কয়েক বছর সেখানেই ছিলাম। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সহায় সম্বলহীন হয়েও নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটা আমি ওনার কাছ থেকেই পেয়েছি। তবে তাই চলো, সামনের বৃহস্পতিবার ভোর ভোর বেরিয়ে যাব। ওই রকম একজন গুণী মানুষ, বলতে পারো তোমার পথপ্রদর্শক, উনি একটা উপায় করে দিতেই পারেন। মায়াচর গ্রাম ছাড়িয়ে পাহাড়ের কাছাকাছি ফাঁকা মাঠের মাঝখানে কিছু গাছগাছালি, এখানেই বিকাশের প্রজ্ঞানন্দ দাদু থাকে। বৃহস্পতিবার ভোরবেলা বিকাশ আর রনিতা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। মায়াচর পর্যন্ত টোটোতে এসে পায়ে হেঁটে জায়গাটার দিকে এগোতে লাগলো। তখন সকাল 9টা বাজবে। দূর থেকে দেখা যাচ্ছিল গাছের তলায় একটা পাথরের উপর প্রজ্ঞানন্দ দাদু বসে আছেন। স্ত্রীকে পরিচয় করিয়ে দুজনে দাদুকে প্রণাম করে কাছে বসতেই প্রজ্ঞানন্দ দাদু বললেন, কি রে, এতদিন পরে দাদুকে মনে পড়ল? নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছিস, তোকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। না হলে এখানে আসতিস না, তাই তো? আমাকে ক্ষমা করে দিও দাদু, এই জায়গায় তোমার সান্নিধ্যে আমার বড় হওয়া, অথচ গত কয়েক বছরে একবারেও এখানে আসিনি।
একবারও তোমার খোঁজ খবর রাখিনি। যদিও আমি সবাইকে বলি এখানেই আমি বড় হওয়ার শক্তি পেয়েছি। লোকের কাছে প্রশংসা করে কৃতজ্ঞতা জানানোর কোনো দরকার হয় না। এখানে আসার, আমার খোঁজ খবর রাখার লৌকিকতা দেখানোর কোনো দরকার নেই। সৎভাবে সামনে এগিয়ে যাওয়াটাই একমাত্র পথ। তোর এখানে না আসাটা আমার কাছে কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। এখানে যারা বড় হয় তারা সবাই তোর মতোই হয়। ভাবে ওই বুড়োটাকে আর কি বা দরকার, শুধু ওই পশুগুলো এদিক সেদিক চলে যায় খাবারের সন্ধানে, আবার ঠিক এখানে ফিরে আসে। যাক ওসব কথা, এখন বল তোর কি সমস্যা? বিকাশ এবার প্রজ্ঞানন্দ বাবুকে নিজের কথা বলতে লাগলো। এখান থেকে চলে যাওয়ার পর প্রায় 8 বছরে কি কি কাজ করেছে, কিভাবে ব্যবসা শুরু করেছে, এখন কি সমস্যা হয়েছে, এমনকি ঠাকুরকে ভক্তি করে ডেকেও কোনো সুরাহা হয়নি, সে কথাও বলল। এটাই তো আমরা ভুল করি। ঠাকুরকে যদি ডাকতেই হয় তাহলে সৎ কাজ করার জন্য শক্তি পাওয়ার কথা বলতে হয়। পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবে অসৎ কাজ করে ঠাকুরের কাছে মাপ চাইলে হয় না। কর্মই ধর্ম হওয়া উচিত রে। ভালো কাজ কর, তাহলেই হবে। পাশে দুটো দোকান আড়ত হলেই তোকে কেন চালে কাঁকড় মেশাতে হবে? না হয় তোর কিছুদিন বিক্রি কমে যাবে। ন্যায্য দামে উৎকৃষ্ট মানের চাল দিতে থাক, তাহলেই হবে। ভুলে যাস না, বিক্রেতা যেমন বাড়ছে তেমন ক্রেতাও বাড়ছে। ধৈর্য ধরতে হবে, একদিন সুফল মিলবেই। ধৈর্য ধরে সৎভাবে এগিয়ে যা। যতই প্রতিযোগিতা বাড়ুক কখনো হারতে হবে না। জিত অবধারিত। কিছুক্ষণ পর অনেক শক্তি, সৎ সাহস আর ভরসা নিয়ে বিকাশ রনিতা দাদুর কাছ থেকে বিদায় নিয়েছিল। এমন সব মানুষের নিঃস্বার্থ অবদান সুন্দরভাবে জীবনের পথ চলতে শেখায়। অথচ কত তাড়াতাড়ি এসব অবদান আমরা ভুলে যাই। একবারও ভেবে দেখি না জীবনের প্রতিটা পদক্ষেপে এনাদের প্রয়োজনীয়তা কতটা অপরিহার্য। এসব কথা ভাবতে ভাবতেই বিকাশ অন্যমনস্কভাবে হাঁটছিল। প্রতিদিনের মতো সকালবেলা বিকাশ আড়তের উদ্দেশ্যে রওনা দিল। আজকের দিনটা বেশ একটু অন্যরকম। বিকাশ প্রতিজ্ঞাবদ্ধ, একটাও কাঁকড় মেশাবে না, ভালো চাল ন্যায্য দামে বিক্রয় করবে। আর এইভাবেই দিনের পর দিন চালিয়ে যাবে, ধৈর্য হারাবে না। তার জন্য যতটা মেহনত, যতটা কষ্ট করতে হয় করবে। ন্যায্য দামে ভালো চাল বিক্রি। কিছুদিন পর থেকেই তার সুফল আসতে শুরু করলো। এই বিকাশ, গত সপ্তাহে তোর কাছ থেকে 42 টাকা করে যে মিনিকেট চালটা নিয়ে গিয়েছিলাম ওটা দে তো। আজ 5 কেজি নয় 10 কেজি দে। হ্যাঁ দাদা, দিচ্ছি। আয় মধু, অনেক দিন পর। হ্যাঁ বিকাশদা, আবার ঘুরে ফিরে তোমার দোকানেই ফিরে এলাম, বুঝেছ। সত্যি কথা বলতে কি, অনেক জায়গাতেই তো চাল কিনে দেখলাম, তোমার এখানেই ঠিক আছে। গত সপ্তাহে আমি বাড়িতে ছিলাম না, বুঝেছ। ছোট ভাই তোমার এখান থেকেই চাল নিয়ে গেছে। তোমার বৌমা বলছিল চালটা খুব ভালো, দামটাও তুলনামূলক অনেক কম। আমাকে বলেছে পাকামি করে অন্য দোকান থেকে না কিনে এবার থেকে তুমি বিকাশদার কাছ থেকেই চাল কিনবে। এবার তোমার কাছে না নিলে আমার ঝেঁটার বাড়ি খেতে হবে। দাও দাও, 10 কেজি দাও। এই ব্যাপার? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ধীরে ধীরে ব্যবসাটা ভালো হতে লাগলো। অনেক খরিদ্দার, যারা চালে কাঁকড় থাকার জন্য, দাম বেশি হওয়ার জন্য অন্য জায়গায় চাল কিনতে আরম্ভ করেছিল, তারা লোকমুখে শুনে আবার আসতে আরম্ভ করলো। বিকাশ পুরনো কর্মচারীদের আবার কাজে ফিরিয়ে এনেছে। গোডাউনে আবার চালের বস্তায় ভরে যেতে লাগলো। আরও কয়েক মাস পর বিকাশের আড়তে আরও খরিদ্দার আসতে লাগলো। প্রতিদিন অনেক চাল বিক্রি হতে লাগলো, ঠিক আগের মতো। তবে এবার চালে কাঁকড় মিশিয়ে দাম কম করে দেওয়ার জন্য নয়, বরঞ্চ কম দামে ভালো চাল বিক্রি করার জন্য। সৎভাবে পরিশ্রম করে যদি ব্যবসাকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে তার আনন্দই আলাদা হয়। ভয়ডরহীনভাবে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ পাওয়া যায়। ছোটবেলা থেকে কষ্ট করে বড় হওয়া বিকাশের তাই উৎসাহের কোনো খামতি নেই। আজ বৃহস্পতিবার, তাই আড়ত বন্ধ।
বিকাশকে আজ সকাল থেকে খুব উদাস লাগছে। রনিতা সেটা বুঝতে পেরেছে, তাই জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলো তো? সকাল থেকে তোমাকে অত মনমরা লাগছে কেন? কিছু হয়েছে? জানো তো রনি, আজকের দিনে আমার রাকহরিকে খুব মনে পড়ছে, যাকে আমি এক প্রকার বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছিলাম। দাদু যে সমস্ত কথাগুলো বলল, প্রায় সেসব কথাই তো রাকহরি বলেছিল। অথচ দাদুর কথায় কত অনুপ্রেরণা, কত মনের জোর আর ধৈর্য ধরার শক্তি পেলাম। রাকহরির কথা শুনে রেগে গিয়ে বের করে দিলাম। একটা কথা আছে না, গরিবের কথা বাসি হলে সত্যি হয়, সেটাই মনে হচ্ছে হয়েছে। সত্যি তুমি ঠিক বলেছ। আমরা অকারণে ওর সঙ্গে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। অশিক্ষিত হতে পারে, কিন্তু ওর মতো সৎ ছেলে খুব কম দেখা যায়। বেচারা কোথায় কি করছে কে জানে। আর তো ওকে দেখিই না। আচ্ছা, ওকে আবার ফিরিয়ে আনতে পারো না? নিশ্চয়ই পারি। আজকেই যাব ওর কাছে, বলবো চল ভাই, আর তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। তোকে আর এখানে ওখানে ঘুরতে হবে না, তুই আমার কাছেই থাকবি। দরকার হলে সারা জীবন নিজের ভাইয়ের মতো। বিকাশ আর দেরি না করে রাকহরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাকহরিকে বলো বৌদি বলেছে আজই আসতে, না হলে বৌদি নিজে এসে ধরে নিয়ে যাবে। আজ আমি ওর জন্যও রান্না করছি, দুপুরবেলা যেন এখানেই খায়। ঠিক আছে, তাই বলবো। কিন্তু বিকাশ রাকহরির বাড়ির কাছে এসে দেখল কেউ নেই, ফাঁকা পড়ে আছে, দরজায় তালা দেওয়া আছে। তাছাড়া দেখলেও বোঝা যাচ্ছে অনেক দিন বাড়িটায় কেউ থাকে না। বাড়ি ফিরে বিকাশ মন খারাপ করে বসেছিল। রনিতারও খারাপ লাগছিল। আজ রাকহরিকে রান্না করে খাওয়াবে ভেবেছিল। আচ্ছা, বাড়িতে যখন পেলে না, তখন অন্য জায়গায় খোঁজ করেছিলে? সব জায়গায় খোঁজ করেছি, যেখানে যেখানে ওর যাওয়ার সম্ভাবনা আছে, কোথাও নেই। বন্ধু বান্ধবের কাছেও খোঁজ করে জানলাম, অনেক দিন ধরেই নাকি ওর পাত্তা নেই। কোথায় গেছে তা কেউ জানে না। ভাবছি, আমি যেদিন ওকে বাড়ি থেকে চলে যেতে বললাম, সেদিনই কি ও গ্রাম থেকে চলে গেছে? তাহলে তো খুব মন খারাপের ব্যাপার। এটা তো আমি চাইনি। পরের বৃহস্পতিবার সকাল সকাল বিকাশ রনিতাকে নিয়ে দাদুর কাছে আসছে। এবার আর দাদুকে ভুলে যায়নি। প্রতি মাসে না হলেও 1-2 মাস অন্তর দাদুর কাছে আসে, কিছুক্ষণ থেকে আবার বাড়ি ফিরে যায়। বিকাশরা যখন এসে পৌঁছলো, তখন প্রজ্ঞানন্দবাবু বড় গাছটার তলায় পাথরটার উপর বসেছিলেন। বিকাশ আর রনিতা হঠাৎ দাদুর ঘরের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। কি গো, আমাদের রাকহরি না? একই রকমভাবে দুয়ারে বসে আছে, একদম ওর মতোই তো লাগছে। হ্যাঁ, ওটা রাকহরিই তো, কিন্তু ও এখানে কি করে এলো? তোরা ওকে চিনিস বুঝি? হ্যাঁ দাদু, ও মানে রাকহরি আমাদের শিমুলতলা গ্রামেই মানুষ। বছরখানেক আগে আমার আড়তেই কাজ করত। কদিন আগে ওকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তাই নাকি? আচ্ছা, একদিন ভর দুপুরে ঘরের বাইরে বেরিয়ে দেখি এই গাছতলাতে বসে আছে। ওকে দেখেই বুঝতে পারা যাচ্ছিল ক্লান্ত আর ক্ষুধার্ত। আমি খাবার আর একটু জল দিলাম। ওর কোথাও তো কেউ নেই, তাই এখানেই থেকে গেছে। আমার সঙ্গে বাগানের কাজ করে, রান্না করে, জল আনে, সব কাজই হাসি মুখে করে। খুব ভালো ছেলে। এমন ছিন্নমূল মানুষগুলো হয়তো নিজের অজান্তে কিছু ভুল করে ফেলে, কিন্তু ভালোবাসার কাঙাল হয়। একটু ভালোবাসা ছাড়া আর কিছু চাহিদা থাকে না। এমন মানুষকে হাতছাড়া করতে আছে নাকি? দেখ, পারিস তো ওকে বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে করে নিয়ে যা। না দাদু, ও এখানেই থাক। তোমার জন্য আমার খুব খারাপ লাগে। তুমি একা একা থাকো, সব কাজ একা একা করো। এতদিনে সঠিক একজনকে পেয়েছ। অন্যদিকে রাকহরি তোমার মতো মানুষকে পেয়ে অনেক ভালো থাকবে। আজ ওর সঙ্গে দেখা করে ওকে বিব্রত করতে চাই না। বলবে ওকে এখানে দেখে আমরা ভীষণ আনন্দ পেয়েছি। এই বলে বিকাশ আর রনিতা তৎক্ষণাৎ বাড়ির পথে রওনা দিয়েছিল।
যাতে রাখহরি অস্বস্তির মধ্যে না পড়ে। তারা মনে প্রাণে চাইছিল রাখহরি ঘর বাড়ি পরিচয়হীন হয়ে এদিক সেদিক আর না ঘুরে বেড়ায়, এটাই যেন ওর স্থায়ী ঠিকানা হয়। কতই না আত্মত্যাগের সাক্ষী থাকলাম। প্রজ্ঞানন্দবাবু মনের মতো একজনকে পেয়েও যখন জানতে পারলেন যে ও বিকাশের আড়তে কাজ করত, তক্ষুনি একবারও না ভেবে বিকাশকে বুঝিয়ে তার সঙ্গে ফিরিয়ে নিয়ে যেতে বলেছিলেন। অন্যদিকে বিকাশও অনেক বড় মনের পরিচয় দিল। সে বুঝল রাখহরির এখানে থাকাটা কত ভালো ব্যাপার। দাদু ও রাখহরি দুজনেরই দুজনকে খুবই প্রয়োজন, তাই নিজের কাজে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেনি। আবার নতুন করে গুণী মানুষটির সংস্পর্শে বিকাশ অনেক পরিণত হয়েছে, মনটাকে অনেক বড় করতে শিখেছে। দুজনেরই চোখ ছলছল করছিল, দুঃখে নয়, এক অনাবিল আনন্দে, যেটা সৎ হলেই পাওয়া যায়। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ।